হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। তো তোমরা যারা 4 সেমিস্টার স্টুডেন্ট রয়েছো, তোমাদের এখন এক্সাম চলছে, ফাইনাল এক্সাম চলছে। তো তাদের জন্য আমি নিয়ে চলে এসেছি কম্পিউটার অ্যাপ্লিকেশনের একদম লাস্ট মিনিট সাজেশন। তোমরা প্রথম 4th সেমিস্টার এক্সাম দিচ্ছ, সেমিস্টার সিস্টেমে তোমরাই ফার্স্ট এক্সাম দেবে 4th সেমিস্টার। তো 4th সেমিস্টারে কেমন কোয়েশ্চেন আসবে, কী ধরনের কোয়েশ্চেন আসবে, সেটার কীরকম অ্যান্সার হতে পারে, তোমরা প্রত্যেকে এই নিয়ে চিন্তিত রয়েছে এবং সেই চিন্তা দূর করার জন্যই কিন্তু আমি আজকের সেশনটা নিয়ে চলে এসেছি। একদম ফার্স্ট থেকেই আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সেখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো, যেগুলো 100% তোমরা একদম পড়ে যাবে, যেগুলো একদম 100% কমন আসার পসিবিলিটিস রয়েছে, সেই ধরনের কোয়েশ্চেনগুলো নিয়ে আজকে তোমাদের সেই সেশনটা শুরু করব। যারা কম্পিউটার অ্যাপ্লিকেশান রয়েছে এবং যারা কম্পিউটার সায়েন্স রয়েছে তাদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হবে এই সেশনটা, ঠিক আছে? তো একদম পরীক্ষার আগে তোমাদের শুক্রবার পরীক্ষা রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং সায়েন্স। তো তোমাদের কি হবে, আর মাত্র আছে আজকের দিনটা এবং কালকের দিনটা তোমাদের হাতে আছে। এই দিনে যদি তুমি এই ভিডিওটা দেখে যাও, আশা করি সারা বছর না পড়েও তোমরা যথেষ্ট ভালো একটা মানে মার্কস তোমরা তুলতে পারবে এই ভিডিওটার মাধ্যমে। তো দেখো, ইউনিট 1 আমাদের কি রয়েছে, অপারেটিং সিস্টেম আমাদের ফার্স্ট ইউনিট রয়েছে এবং আমরা প্রত্যেকেই জানি ইউনিট 1 থেকে কিন্তু 10 মার্কস করে আসবে, তাই তো? 10 মার্কস আমাদের টোটাল 35 মার্কসের মধ্যে 10 মার্কস অপারেটিং সিস্টেম থেকেই রয়েছে। তো দেখি অপারেটিং সিস্টেমের একদম ফার্স্ট থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, তোমরা যেই রাইটারের বই ইউজ করো না কেন সেখান থেকেই পড়বে, এক্সট্রা নোট পড়বে না। আমি বলবো সবসময় বইয়ের পড়াটা পড়বে, ঠিক আছে? বইয়ে যেটা রয়েছে সেটা পড়বে এবং নোটস থাকলে নোটস পড়বে, কোনো অসুবিধা নেই। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম এর সংজ্ঞাটা অবশ্যই পড়তে হবে এবং অপারেটিং সিস্টেমের প্রকারভেদগুলোও তোমাদের পড়ে রাখতে হবে, যে কয় প্রকার অপারেটিং সিস্টেম কী কী এগুলো, এবং অপারেটিং সিস্টেমের প্রধান কাজগুলো পড়ে রাখবে। এছাড়া অপারেটিং সিস্টেমের মধ্যে যে রয়েছে ব্যাচ প্রসেসিং, মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম বলতে কী বোঝো, মাল্টি প্রোগ্রামিং কী, টাইম শেয়ারিং কী, এগুলো মানে খুব ভালো করে পড়ে রাখবে। ডিস্ট্রিবিউটেড এবং রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের সংজ্ঞা লেখো এবং প্রত্যেকটা যে অপারেটিং সিস্টেমের যে প্রকারভেদগুলো রয়েছে তার প্রত্যেকের সংজ্ঞা কিন্তু মাস্ট পড়ে রাখবে, ঠিক আছে? এবং তোমাদের বইতে দেখবে যে পার্থক্য থাকে প্রত্যেকের সাথে, প্রত্যেকের পার্থক্য থাকে, পার্থক্যগুলো পড়ে নেবে। তাহলে কি হবে, তোমরা যদি একটার সাথে আরেকটা পার্থক্য পড়ে রাখো, বাই এনি চান্স যদি টিকা চলে আসে বা সংজ্ঞা চলে আসে, তো তোমরা পার্থক্যর মধ্যে থেকেই তোমরা নিয়ে সেই সংজ্ঞাগুলো তোমরা লিখে দিতে পারবে, যদি না জানা থাকে বা বাই এনি চান্স কোনো মিস্টেক হয়। আচ্ছা, ড্রাইভার কাকে বলে, ড্রাইভার সফটওয়্যারের কাজ কী, এবং প্রত্যেকটা সফটওয়্যারের কাজগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এবার 4th সেমিস্টারে এমন ব্যাপার হয়েছে যে আগে 4th সেমিস্টার এক্সাম হয়নি, তোমরা ফার্স্ট। তো কোন ধরনের কোয়েশ্চেন আসবে, তোমরা যেরকম কনফিউজ, আমরা টিচার্সরাও কিন্তু সেটা একদমই আমরা জানি না, কারণ ফার্স্ট তোমরা দিচ্ছ। তো সেই হিসেবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো, যেখান থেকে তোমাদের পরীক্ষার কোয়েশ্চেন আসার পসিবিলিটিস আছে 100%, শুধুমাত্র সেই জায়গাগুলো থেকেই কিন্তু আজকের এই কোয়েশ্চেনগুলো আমি রেখেছি। তো এইগুলো তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে একদম দাগিয়ে রাখবে এবং পড়ে যাবে পরীক্ষার আগে, একদম লাস্ট মিনিট সাজেশন। আচ্ছা, মোড বিট বলতে কী বোঝো, কার্নেল বলতে কী বোঝো? দেখ, এটা কার্নেলটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কারণ কার্নেল তোমরা প্রত্যেকটা মডেল সেটে দেখবে কার্নেল থেকে কিন্তু কোয়েশ্চেন আছেই আছে। কার্নেল কি? কার্নেল আমরা প্রত্যেকেই জানি যে অপারেটিং সিস্টেমের মেইন যে প্রধান অংশই হচ্ছে কার্নেল, এবং কার্নেল থেকে কি হয়, আমাদের যে মেন হার্ডওয়্যারের রিসোর্সগুলো কিন্তু কার্নেলই পরিচালিত করে। সেই জন্য কার্নেল হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের একদম প্রধান অংশ বলাই চলে, বা প্রধান অংশ, ঠিক আছে? তো কার্নেলের সংজ্ঞাটা পড়বে অবশ্যই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং কার্নেলের কাজ উল্লেখ করবে। কার্নেল থেকে তোমরা 2 মার্কস 3 মার্কস এরকম কোয়েশ্চেন পেয়ে যাবে, আশা করি পেয়ে যাবে। কার্নেলটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কার্নেল। আচ্ছা, তারপরে দেখি, এরপরে আছে তোমরা প্রত্যেকে কি করবে, এইটা স্ক্রিনশট নিয়ে, অবশ্যই আমি কিছুক্ষণ স্টে করছি প্রত্যেকটা পেজেই, স্ক্রিনশট নিয়ে অবশ্যই কোয়েশ্চেনগুলো তোমরা বইয়ে দাগিয়ে দাগিয়ে, বা তোমাদের যদি কোনো নোটস থাকে সেখানে দাগিয়ে দাগিয়ে অবশ্যই কিন্তু পড়ে নেবে, কারণ খুব একদম মানে ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে কোয়েশ্চেনগুলো নেওয়া। তো দেখো, কার্নেলের মধ্যে দেখো ইউজার মোড এবং কার্নেল মোডের দুটি পার্থক্য লেখো। সিস্টেম কল কাকে বলে,
সিস্টেম কল কাকে বলে? দেখো সিস্টেম কল আমরা প্রত্যেকে জানি, সিস্টেম কলটাও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট, এবং এর প্রয়োজনীয়তা কি, প্রয়োজনীয়তাটা তো পড়বে, কিন্তু সিস্টেম কলের সংজ্ঞাটা একটু পড়ে রাখবে, ঠিক আছে? আচ্ছা টিকা লেখো, দেখো ব্যবহারিক মোড, কার্নেল মোড, এটাও ইম্পর্টেন্ট, এগুলো করে রাখবে। এই যে কার্নেল মোড আবার চলে এসছে। আচ্ছা 15তে রয়েছে দেখো একটা শর্ট কোয়েশ্চেন রয়েছে যে পিসিবি এর ফুল ফর্ম কি? আমরা প্রত্যেকেই জানি পিসিবি এর ফুল ফর্ম হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক, ঠিক আছে? প্রসেস কন্ট্রোল ব্লক। আর একটা কথা, তোমরা তোমাদের যেহেতু তোমাদের এবার থিওরি এক্সাম অর্থাৎ রিটেন এক্সাম হবে, সেখানে তোমরা 2+3+5 এরকম পেয়ে যাবে, 1ও পেয়ে যাবে, ঠিক আছে? তো সেখানে তোমরা কি করবে, প্রত্যেকটা যেখানে তোমরা শর্ট ফর্ম পাবে, ফুল ফর্ম পাবে, সেগুলো অবশ্যই করে রাখবে। কারণ অনেক সময় এরকম কোয়েশ্চেন আসতে পারে বা টিকা আসতে পারে। তো টিকার শুরুতেই যদি তোমরা, যেমন ধরো এখানে আমি একটা দেখতে পাচ্ছি যে আইপিসির ফুল ফর্ম, এগুলো এখানে দেখো, এগুলোর যদি টিকা চলে আসে যে পিসিবি বলতে কী বোঝো, সেখানে ফার্স্ট তুমি ফুল ফর্মটা লিখে তারপরে শুরু করবে, এবং ফুল ফর্ম আসার পসিবিলিটিস কিন্তু রয়েছে, অনেক ফুল ফর্ম আছে, সেগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে বই থেকে। আচ্ছা তাহলে পিসিবির পূর্ণরূপ কি অর্থাৎ ফুল ফর্ম, আইপিসির সম্পূর্ণ নাম, তারপরে কয়েকটি আইও ডিভাইসের নাম লেখো, এগুলো খুব ইম্পর্টেন্ট। সিপিইউ বাউন্ড প্রসেসের গুরুত্ব কী, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে ডিসপ্যাচারের কাজ কি, ডিসপ্যাচার কি এবং ডিসপ্যাচারের কাজ কি, এগুলোও কিন্তু পড়ে রাখবে। এবার আবার দেখো এফএস অর্থাৎ ফার্স্ট সার্ভ, যেটা আমরা জানি প্রত্যেকেই। তারপরে এসজেএফ শর্টেস্ট জব ফার্স্ট, তারপরে এসআরটিএফ যেটা হচ্ছে শর্টেস্ট রিমাইনিং টাইম ফার্স্ট, এর পূর্ণ নাম, এগুলোর কিন্তু পূর্ণ নামগুলো তোমাদের একদম ভালো করে মুখস্থ রাখতে হবে। আরেকটা বিষয়, আমার অনেক স্টুডেন্টসরাই কোয়েশ্চেন করে যে শর্ট ফর্ম আসলে সেগুলো ইংলিশে লিখবে না বাংলায় লিখবে, এটা নিয়ে অনেকে কনফিউজ থাকে, কিন্তু কনফিউজ থাকার কোনো কথা নয়, কারণ যে যেটাতে কমফোর্টেবল। তোমরা যদি ইংলিশে কমফোর্টেবল হও তাহলে ইংলিশে লিখবে, এবং ইংলিশে বানান অনেকে ভুল করে বা মনে হয় যে না আমার ইংলিশে প্রবলেম হচ্ছে, তাহলে সে বাংলাতেও তুমি লিখতে পারো একইভাবে, কারণ সম্পূর্ণ নামটা তোমার লেখাটা নিয়ে কথা, সেটা তুমি বাংলাতে লেখো কি ইংলিশে লেখো কোনো ব্যাপার না, ঠিক আছে? তোমরা বইতেও দেখবে বাংলাতে লেখা থাকে এবং ইংলিশেও লেখা থাকে, তোমরা যেটাতে কমফোর্টেবল সেটাই করবে এবং যেটা ঠিক হবে। তোমাদের যদি মনে হয় যে না বাংলার বানানটা কঠিন, আমি ইংলিশে লিখলে ঠিক হবে, সেটাই কিন্তু লিখবে, কোনো কনফিউশন রাখবে না নিজেদের মধ্যে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো কি রয়েছে, ডেডলকটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে? ডেডলক কি বলো তো? আমি দেখো তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন সম্পর্কে বলা একটা ভিডিওর মধ্যে সম্ভব নয়, যেখানে আমি সাজেশন টাইপ ভিডিও করছি তাহলে ভিডিওটা লং হয়ে যাবে। আমি চাইছি তোমাদের যত শর্ট ভিডিও করে তোমাদের বেশি পরিমাণে কোয়েশ্চেন বা তোমাদের বেশি পরিমাণে সাজেশনটা দেওয়ার আমি চেষ্টা করব, কারণ এই সময় তোমাদের ভিডিও দেখার থেকে বই পড়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট সেইগুলো কিছু কিছু পার্ট আমি হালকা করে বলে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে না আমাদের আরও একটু দরকার, এই টপিকগুলো আমাদের প্রবলেম রয়েছে, আমাদের বুঝিয়ে দিন, তাহলে অবশ্যই সেই টপিকটা তোমরা কমেন্টে করবে, আমি সেই টপিকগুলো নিয়ে আবারও পরীক্ষার আগে একটা ভিডিও নিয়ে আসতে পারি যদি তোমাদের রিকোয়ার্ড থাকে, ঠিক আছে? তো দেখো ডেডলকটা একটা ইম্পর্টেন্ট রয়েছে। ডেডলকটা কি বলো তো? ডেডলক হলো অপারেটিং সিস্টেমের এমন একটি পরিস্থিতি বোঝায় যেখানে প্রতিটি প্রসেস কি করে, কোনো একটি হার্ডওয়্যার রিসোর্সের জন্য বা হার্ডওয়্যার রিসোর্স রিলিজের জন্য তোমার অপেক্ষা করে, একে অপরের জন্য অপেক্ষা করে হার্ডওয়্যার রিলিজের জন্য। হ্যাঁ, এবং অপেক্ষা করার ফলে কি হয়, তোমাদের এক বা একাধিক যে প্রসেসগুলো চলে আমাদের অপারেটিং সিস্টেমে, যে প্রসেসগুলো চলে সেই প্রসেসগুলো ওয়েটিংয়ের জন্য কি করে আর আগিয়ে যেতে পারে না, এবং এই পজিশনটাকে ডেডলক বলে। তাহলে ডেডলক মানে আমরা বুঝতে পারছি ডেড লক, যেখানে কি হচ্ছে আমাদের যে প্রসেসিংয়ের জন্য হার্ডওয়্যার রিসোর্সের জন্য যে আমাদের প্রসেসটা ওয়েট করে, ঠিক আছে? একে অপরের জন্য ওয়েট করে, মানে ওয়েট করার ফলে কি হয়, আমাদের পুরো প্রসেসটা বন্ধ হয়ে যায়। যেমন ধরো লাইনে দাঁড়িয়ে আছি, কেউ কারোর জন্য ওয়েট করছে, বা লাইনের যে মেইন যে কাজটা হচ্ছে সেখানে যদি আমার কোনো ওয়েটিং প্রসেস চলে, তখন কি থাকে, পুরো লাইনটা ওখানেই স্টপ থাকে, ওই কাজটা ওখানেই স্টপ থেকে যায়। এরকম অপারেটিং সিস্টেমেও যেই সময় ওয়েটিংয়ের জন্য কোনো প্রসেস বা কাজ স্টপ থাকে, বন্ধ হয়ে থাকে, তখন সেই পজিশনটাকে বলা হয়, সেই সিচুয়েশনটাকে বলা হয় ডেডলক, ঠিক আছে? তো এটা সম্পর্কে বিস্তারিত অবশ্যই পড়ে নেবে। ডেডলক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কিন্তু পার্ট, এখান থেকে তোমাদের টিকা আসতে পারে, বড় প্রশ্ন আসতে পারে, শর্ট প্রশ্ন তো আসবে হয়তো, তোমরা মোটামুটি এটার সংজ্ঞাটা ভালো করে দেখে যাবে, ঠিক আছে? আচ্ছা প্রসেস কন্ট্রোল ব্লক অর্থাৎ পিসিবির বিভিন্ন উপাদানগুলির পরিচয় দাও। আমরা পিসিবি কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এর বিভিন্ন যে
উপাদানগুলো রয়েছে সেটা ছবির মাধ্যমে বুঝিয়ে দেবে। যখন এরকম ধরনের কোশ্চেন আসবে বা যে কোনো ধরনের তোমাদের কোশ্চেন আসুক না কেন, সেখানে যদি ছবি থাকে, বা ড্রয়িং করার কোনো পজিশন থাকে, অবশ্যই তোমরা ড্রয়িংটা করবে। কারণ অনেক সময় হয় কি যে আমাদের লেখাগুলো একটু গড়বড়ে হয়ে গেলেও ছবিটা যদি খুব সুন্দর করে ছবিতে বোঝানো থাকে না, তাহলে কি হয়, আমাদের ওখানে কিন্তু অনেকটা মার্কস ক্যারি করে। তো আমাদের পিসিবির উপাদানগুলি কি কি রয়েছে আমরা জানি প্রত্যেকে। প্রসেস আইডি রয়েছে, আমি শর্টে লিখছি, ঠিক আছে। প্রসেস আইডি রয়েছে, তারপরে তোমার প্রসেস স্টেট রয়েছে, পিএস মানে প্রসেস স্টেট, তারপরে প্রোগ্রাম কাউন্টার রয়েছে, শর্টে লিখে দিচ্ছি, তোমরা বুঝে নিও, আমি বলছি। প্রোগ্রাম কাউন্টার রয়েছে, সিপিইউ রেজিস্টার রয়েছে, তারপরে সিপিইউ শিডিউলিং রয়েছে, মেমোরি ম্যানেজমেন্ট ইনফরমেশন রয়েছে, এমএমআই। আর রয়েছে তোমার অ্যাকাউন্টিং ইনফরমেশন রয়েছে। আর আইও ডিভাইস ইনফরমেশনও কিন্তু রয়েছে, তাহলে কটা হলো, 1 2 3 4 5 6 7, 7টা রয়েছে। হ্যাঁ, 7টা রয়েছে। এবং তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা কিন্তু পরপর লিখতে হবে। আমি এরকম না যে প্রসেস স্টেটটা আগে লিখলাম বা প্রসেস আইডিটা পরে লিখলাম, এটা কিন্তু করলে কিন্তু হবে না। বিভিন্ন উপাদানগুলি যখন তোমরা ছবি আঁকবে, বিশেষ করে সেই ছবিটার কী হবে, প্রত্যেকটা পরপর তোমাদের বইতে যেরকম চিত্র রয়েছে বক্স করে, ব্লক করে, সেই ছবিটা অবশ্যই আঁকবে। এবং উপাদানগুলোর পরিচয় দিতে বলেছে, অর্থাৎ ছবিটা এঁকে তোমরা তো উপাদানের নামগুলো লিখবেই, প্লাস প্রত্যেকটার আলাদা আলাদা করে 1 লাইন করে ডেসক্রিপশন দিয়ে দেবে, 1 লাইন কিংবা 2 লাইন, যেরকম হয়। বেশি আবার ডেসক্রিপশন দিতে যেও না, এটা খুব জোর গেলে তোমার 2 কিংবা 3-এ আসতে পারে, ঠিক আছে। তো সেখানে তোমরা কি করবে, 1 লাইন করে তোমরা ইয়ে করে দেবে, তার একটা ডেসক্রিপশন করে দেবে। তোমরা ধরো 2-এ আসলো, তো সেখানে তোমরা ছবিটা স্কিপও করে যেতে পারো, কিন্তু যদি ধরো 3-এ আসে তো সেখানে ছবিটা দেবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো কি আছে। নেক্সট রয়েছে দেখো 23-এ রয়েছে শিডিউলিং কাকে বলে, প্রসেস শিডিউলারের কাজ কি, প্রসেস শিডিউলিং পদ্ধতির সংক্ষেপে বিবৃতি করো। এটা কিন্তু একটা বড় 5-এর কোশ্চেন, কিন্তু এখানে দেখো ভেঙে ভেঙে রয়েছে। শিডিউলিং কাকে বলে, প্রসেস শিডিউলারের কাজ কি, এবং প্রসেস শিডিউলিং পদ্ধতি সংক্ষেপে বিবৃতি করো। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমরা পাবে, এই টাইপের কোশ্চেনগুলো খুব পাবে। তো তোমরা এগুলো ভালো করে পড়ে যাও। দেখো ডেডলক নিয়ে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন চলে এসছে, আমি বলেওছি, আগেও বলেছি, এখনও বলছি, যে ডেডলক, কার্নেল, এগুলো কিন্তু একদম এমন একটা মেইন জায়গা, এই জায়গাগুলো থেকে তোমরা কোশ্চেন পাবেই পাবে, মাস্ট, একদম 100% পাবেই পাবে। তো দেখো ডেডলক কিভাবে সংগঠিত হচ্ছে, ডেডলকের ধারণাটি চিত্র সহ ব্যাখ্যা করে, দেখেছো চিত্র কিন্তু চলে এসছে, এবং ডেডলক কিভাবে দূর করা যায়। তো যেখানে চিত্র থাকবে সেই জন্য চিত্রগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। আচ্ছা, মেন মেমোরি কাকে বলে, ফিজিক্যাল অ্যাড্রেস কাকে বলে, লজিক্যাল অ্যাড্রেস কাকে বলে, এগুলো একদম বেসিক কোশ্চেন এবং খুব ইজি কোশ্চেন। আমি এখানে তোমাদের যেগুলো রেখেছি ইজি টু মডারেট রেখেছি, তবে তোমাদের 4th সেমিস্টারে যেহেতু তোমরা ফার্স্ট অ্যাটেম্প্ট দিচ্ছ, এবার প্রথম দিচ্ছ, তোমাদের ওই হার্ড টাইপ কোশ্চেন না আসার পসিবিলিটিসটাই বেশি, তোমাদের অত চিন্তা করতে হবে না। তোমরা একদম বেসিক সুন্দর সোজা সাপটা ভাষায় তোমাদের সমস্ত পড়াগুলো করবে, অত হাই লেভেলের বা অত টেনশনের কোনো বিষয় নেই যে আমরা কীভাবে লিখবো বা কী করব না করব। কোশ্চেনও আশা করি সোজাই আসবে, খুব কঠিন তোমাদের দেওয়া হবে না। এবং তোমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যেটা লিখবে খুব সোজা সিম্পল ভাষায় লিখবে, কিন্তু সেটা যেন সঠিক হয়। আমাদের অত বইয়ের ভাষা বা অত কায়দা করে না লিখলেও চলবে, কিন্তু যেটা লিখবো সেটা যেন সঠিক হয় এবং নিজের মতন সাধারণ করে লিখবে, কিন্তু সেটা সঠিক লিখবে, ঠিক আছে। দেখো বেস অ্যাড্রেস কাকে বলে, হোল কাকে বলে, ফ্রেগমেন্ট কাকে বলে, সেগমেন্ট কাকে বলে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুব, এখান থেকে তোমরা 1-2-এর কোশ্চেন তো পাবে, এগুলো পুরো ধরে তোমার ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস এবং লজিক্যাল অ্যাড্রেস স্পেসের সংজ্ঞা দাও, এবং এদের পার্থক্যটাও কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখবে, লজিক্যাল মেমোরি কাকে বলে, ম্যাপিং একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তারপরে পেজিং, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পেজিং থেকেও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। আচ্ছা, ম্যাপিং কাকে বলে, ম্যাপিং পদ্ধতির ধাপগুলি, অবশ্যই এই ধাপগুলো তোমরা দেখে যাবে। আচ্ছা, ভার্চুয়াল মেমোরি কাকে বলে, ভার্চুয়াল মেমোরি থেকেও ভালো কোশ্চেন, মানে এরকম সংজ্ঞা টাইপের আসবে, এর প্রয়োজনীয়তা কী। তারপরে আসছে পেজিং কাকে বলে, পেজিংয়ের উদ্দেশ্য কী, পেজিং এবং ফ্রেম কাকে বলে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের আমি অপারেটিং সিস্টেম থেকে 35টা কোশ্চেন রেখেছি, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু একদম ইম্পর্টেন্ট তোমাদের যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে রয়েছে। দেখো 1 থেকে একদম 35টা কোশ্চেন আমি রেখেছি,
পুরো চ্যাপ্টার থেকে আমি একদম পিউরিফাই করে ছাঁকনি দিয়ে ছেঁকে যেইগুলো আমার মনে হচ্ছে যেই টপিকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং যেই টপিকগুলো থেকে তোমাদের মডেল কোয়েশ্চেন পেপারে বেশি বেশি করে কোয়েশ্চেন্স রয়েছে, সেই জায়গাগুলো থেকেই কিন্তু আমি কোয়েশ্চেনগুলো একদম ছেঁকে ছেঁকে আমি রেখেছি। তো তোমরা যারা সারা বছর তোমাদের মনে হয়েছে যে না পড়াটা আমার একটু কম হয়ে গেছে, বা যারা পড়েছো, দুই ধরনের স্টুডেন্টের ক্ষেত্রে তোমরা যদি পরীক্ষার আগে এগুলো দেখে যাও একবার করে, মানে তোমরা এখান থেকে একটা ভালো অ্যামাউন্টের মার্কস কিন্তু তোমরা পেয়ে যাবে কমন। ঠিক আছে, তো এই 35টা হলো তোমাদের অপারেটিং সিস্টেমের সাজেশন। এই পার্টগুলো তোমরা খুব ভালো করে, এইখানে যা যা কোয়েশ্চেন আছে সেগুলো তো দেখবে, এবং এই যে টপিকগুলো রয়েছে টপিকগুলোর সংজ্ঞা এবং টপিকগুলো সম্পর্কে ধারণা কিন্তু অবশ্যই তোমরা রেখে তারপরে পরীক্ষার হলে যাবে। এখনও সময় আছে, আজকের দিন সারাদিন সময় রয়েছে, কালকে সারাদিন সময় রয়েছে, তার মানে আমি হাতে 2 দিন পেয়ে যাচ্ছি, একদম সুন্দরভাবে রিভিশন করে কিন্তু আমরা চলে যাবো। আর কম্পিউটার অ্যাপ্লিকেশন আমরা প্রত্যেকেই জানি অতটা কিন্তু হার্ড হয় না বা কঠিন কিন্তু হয় না। এইবার আমাদের যে মেন, যেখান থেকে আমাদের সবচেয়ে বেশি অ্যামাউন্টের মার্কস রয়েছে, সেটা হচ্ছে 15 মার্কস রয়েছে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে, ডিবিএমএস থেকে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কিন্তু অত্যন্ত মানে একটা খুব ভাইটাল একটা তোমাদের টপিক, এবং এখান থেকে তোমাদের বেশি মার্কের কোশ্চেনও আসতে চলেছে। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই জানো, এবং ডিবিএমএস এমন একটা জায়গা যেখানে তোমরা কম লিখে বেশি মার্কস তুলতে পারবে, এরকম একটা জায়গা। অপারেটিং সিস্টেমও তোমাদের ভালো অ্যামাউন্টের থিওরি বেসড কোয়েশ্চেন আছে, কিন্তু ডেটাবেস কিন্তু খুব মানে সেইভাবে পড়লে তোমরা এখান থেকে খুব কম লিখে বা কম অ্যামাউন্ট পড়ে তোমরা ভালো ভালো মার্কস কিন্তু তুলতে পারবে। দেখো ডেটাবেসের ফার্স্ট যেটা রয়েছে, ডিবি এর প্রধান 2টি দায়িত্ব উল্লেখ করো। ডিবি হচ্ছে তোমার ডেটাবেস আর্কিটেকচার যারা রয়েছে তাদের প্রধান দায়িত্বগুলো উল্লেখ করো। স্কিমা কি বলতে কি বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। স্কিমা কি? ডেটাবেসের যে স্ট্রাকচার বর্ণনা করার যে পরিকল্পনা, মানে আমরা যে ডেটাবেস যে স্ট্রাকচারে তৈরি হয় সেই স্ট্রাকচারের বর্ণনা করার পরিকল্পনাকে স্কিমা বলে। এর সম্পর্কে বিস্তারিত তোমরা অবশ্যই পড়ে নেবে। তারপরে ডিবিএমএস এর 2টি সুবিধা লেখো। লেগেসি সিস্টেম কাকে বলে? লেগেসি সিস্টেম বলতে কি বোঝো? লেগেসি সিস্টেমটাও আমি দেখেছি বেশ কয়েকটা মডেল পেপারের তোমার মডেল কোয়েশ্চেনে লেগেসি সিস্টেম সম্পর্কে কিন্তু একটা না একটা কোয়েশ্চেন আছে। তো লেগেসি সিস্টেমটা হচ্ছে আমাদের পুরনো যে সিস্টেম, যেখানে পুরনো কম্পিউটিং সফটওয়্যার নিয়ে গঠিত যে পুরনো কম্পিউটার সিস্টেম, সেটাকেই লেগেসি সিস্টেম বলে। ঠিক আছে, পুরনো কম্পিউটিং সিস্টেম। ঠিক আছে, পুরোনো কম্পিউটিং সিস্টেম, এটা তোমরা বিস্তারিত পড়ে নেবে। আচ্ছা, আরডিবিএমএস এর পুরো নাম কি আমরা প্রত্যেকেই জানি, সেটা করবে। হ্যাঁ, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা পড়বে। ঠিক আছে, এবং এইখান থেকে কিন্তু তোমার এই আরডিবিএমএস এর থেকে কিন্তু ভালো কোয়েশ্চেন আসে। আরডিবিএমএস এর সংজ্ঞা, আরডিবিএমএস এর কাজ, এবং আরডিবিএমএস এর আরও অনেক একটা পার্ট রয়েছে, আমার কোয়েশ্চেন আছে আরডিবিএমএস থেকেও বেশ কোয়েশ্চেন আমার এই সেটে রাখা আছে, তোমরা পাবে আস্তে আস্তে। আচ্ছা, স্কিমা বলতে কি বোঝো, এটা তো হয়ে গেছে, 2বার চলে এসছে একই কোশ্চেন। যাই হোক, 2টি আরডিবিএমএস এর উদাহরণ দাও। আচ্ছা, 3 টায়ার বা 3 লেয়ার্ড আর্কিটেকচার কাকে বলে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে 3 টায়ার আর্কিটেকচার কাকে বলে, এবং এর প্রত্যেকটা লেয়ার সম্পর্কে কিন্তু তোমরা ধারণাটা রাখবে, এবং প্রত্যেকটা লেয়ারের ছবি মাস্ট। কারণ তোমাদের যদি 3 লেয়ার আর্কিটেকচার বা 3 টায়ার, অনেক সময় 3 লেয়ার বলে বা অনেক সময় 3 টায়ারও বলে। ঠিক আছে, 3 টায়ার আর্কিটেকচার যদি তোমাদের আসে, সেই ক্ষেত্রে তোমরা মার্কস বুঝে, যদি তোমাদের কম মার্কসের আসে, তো সেখানে তোমরা জাস্ট আর্কিটেকচারটা সম্পর্কে একটু বলে দিলে, সংজ্ঞা মতন করে দিলে। কিন্তু তোমাদের যদি 3 বা 4-এ চলে আসে না, তখন তোমরা প্রত্যেকটা লেয়ার সম্পর্কে বিস্তারিত দেবে, এবং প্রত্যেকটা লেয়ারের ছবি অবশ্যই দেবে। খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, এনটিটি বলতে কী বোঝো? আমরা প্রত্যেকেই জানি যে টেবিল সেটাই আমাদের এনটিটি, যে স্ট্রাকচারটা রয়েছে সেটাকেই এনটিটি বলে। এনটিটি বলতে কী বোঝো? তারপরে 2টি এসকিউএল সেগমেন্টের উদাহরণ দাও। এসকিউএল থেকে দেখো আমাদের এসকিউএলটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল পার্ট, তাই তো? স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এই এসকিউএল থেকে আমাদের প্র্যাকটিক্যালে বেশ ভালো অ্যামাউন্ট কোয়েশ্চেন আসবে, কিন্তু প্র্যাকটিক্যালের যে ছকঠকগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের থিওরিতে অতটা ইম্পর্টেন্ট না। তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এসকিউএলের বিভিন্ন যে স্টেটমেন্টগুলো রয়েছে না, প্রত্যেকটার কাজ, ফুল ফর্ম, এগুলো দেখে রাখবে। এসকিউএলের এইগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট, যে প্রত্যেকটা যে আমাদের এসকিউএল স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজের 4টে ভাগ থাকে, সেই 4টে ভাগ, সেখান থেকে তোমরা কি কি আছে সেগুলো পড়বে। মানে প্রত্যেকটার কাজ কি,
কি কি কমান্ড হতে পারে, সেই কমান্ডগুলোর কাজ কি, এইগুলো দেখে রাখবে। এর থেকে বেশি বিস্তারিত আসবে না, বেশি আসবে তোমাদের প্র্যাকটিক্যালের জন্য তো রয়েছে, এবং প্র্যাকটিক্যালের জন্যও কিন্তু আলাদা করে ভিডিও আমি তোমাদের দেবো, সেটা এক্সামের পরে। এক্সামের সময় তোমরা শুধুমাত্র থিওরিটা নিয়েই ভাবো, প্র্যাকটিক্যাল নিয়ে কিন্তু এখন তোমাদের ভাবার কোনো প্রয়োজন নেই। ডিবিএমএস এর মধ্যে এসকিউএল এর থেকে তোমরা ওই জাস্ট প্রত্যেকটা স্টেটমেন্টের কাজ এবং স্টেটমেন্টগুলো কীভাবে লিখতে হয় এগুলো একটু দেখে নিও, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, 11 নম্বরে কী হচ্ছে, একটি সরল চিত্রসহ নেটওয়ার্ক ডেটা মডেল বর্ণনা করো। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নেটওয়ার্ক ডেটা মডেলটাও কিন্তু ভালো একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। এবং চিত্রসহ, আমি বলেইছি বারবার, প্রত্যেকটা যেটা চিত্র থাকবে চিত্রটা একটু দেখে নেবে। নেক্সট দেখো কি রয়েছে, বলছে ডেটা ডিকশনারি কাকে বলে। ডেটা ডিকশনারিটাও কিন্তু একটা এখান থেকেও এটাও একটা ভালো, আমি বেশ কয়েকটা মডেলে দেখেছি এই কোশ্চেনটা। এটা কি, এটা একটা কেন্দ্রীয় মানে মেইন ফাইল, একটা কেন্দ্রীয়ভূত ফাইল, যেখানে কি থাকে আমাদের মেটা ডেটাগুলো। মেটা ডেটা মিনস যে কোনো তোমার ডেটাবেসের নাম, সংজ্ঞা, বৈশিষ্ট্য, গঠন, যেগুলোকে একসাথে আমরা কি বলতে পারি, মেটা ডেটা বলতে পারি। মেটা ডেটা, সেই মেটা ডেটাগুলোকে কি করে, ধারণ করে, যেই কেন্দ্রীয় ডিকশনারির মধ্যে বা কেন্দ্রীয় জায়গায় একটা স্ট্রাকচার্ড ফাইলের মধ্যে যেখানে ধারণ করে মেটা ডেটাগুলো, সেই জায়গাটাকে ডেটা ডিকশনারি বলে। এবং এর সাহায্যে কি কি তথ্য জানা যায় এটা করবে। আচ্ছা, রয়েছে দেখো ডেটাবেসের মাই এসকিউএল কি সংজ্ঞাটা, এবং ম্যানুয়াল ফাইল সিস্টেম অপেক্ষা ডিবিএমএস এর সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে বিস্তৃত করো। এটাও কিন্তু ভালো একটা প্রশ্ন রয়েছে, বড় প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন রয়েছে। তারপরে রয়েছে দেখো ইআর কথাটির মধ্যে ই এবং আর এর অর্থ কি, ইআর মডেলিং কাকে বলে, এবং এর শ্রেষ্ঠা কি, মানে কে এটাকে প্রতিষ্ঠা করেছে, করবে, ঠিক আছে। এই দুটো বেশ ইআর থেকে ভালো কোশ্চেন আছে। আচ্ছা, ডিগ্রি এবং কার্ডিনালিটি কাকে বলে, ঠিক আছে। ডিগ্রি এবং প্রত্যেকটা আমাদের যে ডিবিএমএস এর যে প্রত্যেকটা উপাদানগুলো রয়েছে, এন্টিটি, ডিগ্রি, কার্ডিনালিটি, এগুলো, তারপরে অ্যাট্রিবিউট, হ্যাঁ, এগুলো কি, যে আমাদের যে মেন কিগুলো রয়েছে, সেই কিগুলো প্রত্যেকটার সম্পর্কে তোমরা ধারণা কিন্তু রাখবে, কারণ এগুলোর সংজ্ঞা কিন্তু তোমাদের আসতে পারে। যেমন ধরো এখানে রয়েছে কার্ডিনালিটি আর ডিগ্রি। তারপরে রিলেশনশিপের সংজ্ঞা লেখো, রিলেশনশিপ কয় প্রকার, কি কি, ভালো কোশ্চেন আছে, এটাও দেখে যাবে। এবং কি কাকে বলে, দেখো কি অর্থাৎ আমাদের যে মেন, আমাদের যে এক একটা টেবিল থাকে বা এন্টিটি থাকে, সেই এন্টিটির মধ্যে যে কিগুলো থাকে, আলাদা আলাদা কি থাকে, সেই কিগুলো তোমাদের প্রত্যেকের পড়তে হবে। একটি উদাহরণ দাও, কি এর সংজ্ঞাটা এখানে রয়েছে। এবং দেখো আমি প্রত্যেকটা যে কি তোমাদের চ্যাপ্টারে রয়েছে সে সবগুলো লিখেছি। দেখো সুপার কি, সুপার এখানে একটা ইউ পড়েনি, ঠিক আছে। সুপার কি, মিনিমাল সুপার কি, কম্পোজিট কি, ক্যান্ডিডেট কি, অল্টারনেট কি, প্রাইমারি কি, ফরেন কি এবং রেকর্ড কি, এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কি সম্পর্কে তোমরা ভালো করে জেনে যাবে, পড়ে যাবে, ঠিক আছে। কারণ প্রত্যেকটা কি এর কাজ কি, প্রত্যেকটা কি এর কাজ পড়ে যাবে। এবং এখান থেকে তোমরা টিকা অথবা প্রত্যেকটা যে কোনো কি এর কাজ, এগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই পড়বে, এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট কি আছে দেখো, 20 বলেছে উদাহরণসহ উইক এন্টিটি এবং স্ট্রং এন্টিটির পার্থক্য লেখো। পার্থক্যগুলো কিন্তু ভালো কোশ্চেন আছে। ইয়ার ডায়াগ্রাম ব্যবহৃত করে সিম্বলগুলির নাম ও তাদের কাজ উল্লেখ করো। অর্থাৎ ইয়ার ডায়াগ্রামে যে সিম্বলসগুলো রয়েছে, সেই সিম্বলগুলো কি, মানে সিম্বলগুলোর ছবি সমেত সেগুলোর কাজ এবং নাম তাদের উল্লেখ করতে হবে, নাম, তাদের কাজ, এগুলো উল্লেখ করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা সিম্বল আঁকবে ইয়ার ডায়াগ্রামে, যেরকম অ্যাট্রিবিউটের আলাদা থাকে, রিলেশনের আলাদা সাইন থাকে, এন্টিটির আলাদা সিম্বল থাকে, সেগুলো তোমরা বইয়ে তোমাদের খুব সুন্দর করে ছক করা আছে। অনেকের বই নাও থাকতে পারে, তারা নোটস দেখে পড়ো, নোটস দেখে করতে পারো, বা তোমরা ফোনে গুগলে সার্চ করলে অ্যাভেলেবেল ইয়ার ডায়াগ্রামের তোমরা সিম্বলের নাম এবং তাদের কাজ পেয়ে যাবে, পড়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কনস্ট্রেন্ট কাকে বলে, এগুলো পড়বে। কনস্ট্রেন্টস কাকে বলে, এগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, রিলেশনাল অ্যালজেব্রার চিহ্ন, নাম এবং প্রত্যেকটির ব্যবহার, রিলেশনাল অ্যালজেব্রার তোমাদের যে সেট অপারেশন রয়েছে, ইউনিয়ন রয়েছে, ইন্টারসেকশন রয়েছে, তারপরে তোমার কার্টেশিয়ান প্রোডাক্ট রয়েছে, জয়েন রয়েছে, প্রত্যেকটার কিন্তু ইন্ডিভিজুয়াল তোমরা কাজ এবং প্রত্যেকটার চিহ্ন, নাম এবং প্রত্যেকের ব্যবহার কিন্তু অবশ্যই, এটা ডবল স্টার দিয়ে রাখলাম, এখান থেকে তোমরা কোশ্চেন পাবেই পাবে, ঠিক আছে। রিলেশনাল অ্যালজেব্রাটা এমন একটা পার্ট, এখান থেকে তোমরা ভালো অ্যামাউন্টের একটা কোশ্চেন কিন্তু পাবে, এবং প্রত্যেকটা চিহ্ন ভালো করে দেখে যাবে। আচ্ছা, এন্টিটি এবং অ্যাট্রিবিউট কাকে বলে, আমি আগেই বলেছি, এই প্রত্যেকটা ডিবিএমএস এর উপাদানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো পড়ে যাবে। টাপেল বা রেকর্ড কি, তারপরে অ্যাট্রিবিউট,
বা ফিল্ড কাকে বলে। আচ্ছা, এখানে এগুলো তো তোমরা সংজ্ঞা মতন পড়ে যাবে। আচ্ছা, 26-এ কী রয়েছে, 10টি রো এবং 5টি কলামযুক্ত রিলেশন ডিগ্রি এবং কার্ডিনালিটি কত। মানে 10টি রো এবং 5টি কলামযুক্ত রিলেশনের ডিগ্রি এবং কার্ডিনালিটি কত, এটা তোমাকে বের করতে বলেছে। এটা তোমরা খুব ইজি, সিম্পল একটা জিনিস, এটা তোমরা ভালো করে পড়ে যাবে, এই জিনিসগুলো কিন্তু আসবে। আচ্ছা, অপারেটর বা অপারেন্ট কাকে বলে, ভালো কোশ্চেন। আচ্ছা, এখানে ইউ না, এটা অ্যাকচুয়ালি হ্যাঁ ইউ বলতে পারো, এটা ইউনিয়ন, আর একটা হচ্ছে ইন্টারসেকশন। এই যে এরকম উল্টো, এখানে চিহ্নটা পড়েনি, আমি দিয়ে দিলাম। এই চিহ্ন দুটি কোন অপারেশনে ব্যবহৃত হয়। তো আমরা প্রত্যেকেই জানি ইউনিয়ন আর ইন্টারসেকশন। ইউনিয়ন কি, যখন আমাদের দুটো এরকম থাকবে, এই এরকম করে থাকে, ইউনিয়ন বলতে প্লাস বোঝায় যে ভিতরে কতটা রয়েছে এরকম। আর ইন্টারসেকশন মানে আলাদা, ইন্টারসেকশন মানে এই পার্টটাকে বোঝায়, মানে কমনটা বাদ দিয়ে বাকিগুলো বোঝায়। ঠিক আছে, এগুলো তোমরা করে নেবে। ইউনিয়ন ইন্টারসেকশনের যে অপারেশন রয়েছে সেগুলোর একটা উদাহরণ দিয়ে তোমরা একটু দেখে আসবে, খুব ভালো। এখান থেকে তোমাদের ভালো কোশ্চেন আসবে, আমি তো আগেই বলেছি রিলেশনাল অ্যালজেব্রা থেকে ভালো অ্যামাউন্টের কোশ্চেন আসবে। আচ্ছা, এখানে এটা তো একটা কোশ্চেন, আর একটা হচ্ছে তোমার এই যে জয়েন চিহ্নটা এখানে পড়েনি। এই যে এইটা এবং এইটা, এই চিহ্ন দুটি কোন অপারেশনে ব্যবহৃত হয়। আমরা প্রত্যেকে জানি জয়েন এবং তোমার কার্টেশিয়ান প্রোডাক্টে এই চিহ্ন দুটি ব্যবহার হয়। একটা করে যদি তোমাদের 1 মার্কস থাকে, 1 থাকে, তাহলে জাস্ট নামগুলো লিখে দেবে। যদি 2 মার্কস থাকে, সেখানে তোমরা একটা বলে দিতে পারো যে এটা এই কাজ, এটা এই কাজ, মানে কাজগুলো এক লাইনের উল্লেখ করে দিতে পারো। নেক্সট দেখো, এই ধরনের টেবিলগুলো কিন্তু তোমাদের মানে এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা তোমাদের কোশ্চেন। এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের আসবে ছক আকারে। ঠিক আছে, দেখো কি বলেছে, রিলেশনাল অ্যালজেব্রিক অপারেশনগুলি দেখা। অর্থাৎ এখানে টেবিল 1 আছে, টেবিল 2 আছে। টেবিল 1-এর নাম হচ্ছে এবিসি, টেবিল 2 এর নাম হচ্ছে XYZ। এখানে তোমাদের ডেটা রয়েছে, যেরকম ডেটা প্রত্যেকে দেখো, স্টুডেন্ট নেম ক্লাস, ঠিক আছে, রয়েছে, ভালো কথা। বলেছে উপরের টেবিল দুটির মধ্যে সেট, ইন্টারসেকশন অপারেশন, সিনট্যাক্সটি এবং আউটপুট দেখা। অর্থাৎ তোমাদের এখানে কি করতে হবে, সিনট্যাক্সটা তো লিখতে হবে, সাথে সেটার কীরকম আউটপুট হবে সেটা ছক আকারেও তোমাদের কিন্তু লিখে দেখাতে হবে। যেমন ধরো এইটার অ্যান্সারটা কি হবে, ফার্স্ট অ্যান্সারটা হবে বলেছে কি সেট ইন্টারসেকশন। আমরা জানি ইন্টারসেকশনের সাইন কি এরকম, তাহলে এটা কি হবে যে ABC ইউনিয়ন না তো সরি ইন্টারসেকশন XYZ। এটা হয়ে গেল আমাদের ফার্স্ট যে এই সিনট্যাক্সটা দেখাও। তাহলে সিনট্যাক্সটা আমি দেখিয়ে দিলাম। এবার সিনট্যাক্স দেখানোর পর কি হবে, আমাদের ইন্টারসেকশন করার পর কি হবে, কমনগুলো বাদ দিয়ে আমাদের বাকি যারা, যেমন ধরো এই ছকে কে কে কমন আছে, আমি দেখতে পাচ্ছি রিয়া কমন আছে, তাহলে রিয়া বাদ দিয়ে বাকিরা কিন্তু চলে আসবে। বুঝতে পেরেছো, মানে বাকি এবার সেটা তোমরা ছকের মাধ্যমে দেখাবে, একদম এরকম একটা ছক এঁকে দেখাবে, নতুন ছক এঁকে দেখাতে হবে। যেখানে আউটপুট দেখাও বলবে সেখানে কিন্তু অবশ্যই তোমাদের আউটপুটটা দেখাতে হবে। এখানে তোমাদের 2 মার্কস আছে, ঠিক আছে, 2 মার্কস ভ্যারি করছে, দুটো কোয়েশ্চেন 2 মার্কস। আচ্ছা, রিলেশনাল অ্যালজেব্রাতে ন্যাচারাল জয়েন অপারেশন বলতে কী বোঝো। আচ্ছা, ন্যাচারাল জয়েন অপারেশনটা কী হবে, ন্যাচারাল জয়েন অপারেশনটা কী সেটা তোমরা শুধু সংজ্ঞা দিতে বলেছে, কিন্তু সিনট্যাক্স দিতে বলেন যে এই দুটো জয়েন অপারেশন করে দেখো। এটা কিন্তু মানে বুঝতে হবে কোশ্চেনটা, বলতে কী বোঝো, জাস্ট সংজ্ঞাটা দিয়ে দেবে, 1 লাইনের বা 2 লাইনের যেরকম সংজ্ঞা হয় সেরকম দেবে, ভালো কথা। আরেকটা দেখো, এই সেম টাইপের আরেকটা কোশ্চেন দেখো, দুটো টেবিল রয়েছে, একটা A এবং একটা B টেবিল। এখানেও বলেছে রিলেশনাল অ্যালজেব্রিক অপারেশনগুলি করো। ফার্স্ট বলেছে টেবিল 1-এর সমস্ত রেকর্ডগুলির আউটপুট দেখাও, যেখানে সিনট্যাক্স লেখো। দেখানোর সিনট্যাক্সটা শুধু লিখতে বলেছে, আউটপুট কিন্তু দেখাতে বলেনি। তো আমরা প্রত্যেকেই জানি যে এই ধরনের ইয়েগুলো আমাদের কি দিয়ে হয়, পাই দিয়ে হয়, অর্থাৎ প্রজেকশন অপারেশন। তো সেখানে আমরা কিভাবে লিখতে পারি, আমরা পুরোটা দেখতে চাই, তাহলে পাই আমাদের কি কি আছে দেখো, আমাদের যে টেবিলগুলো রয়েছে সেখানে দুটো অ্যাট্রিবিউট আছে, ইমেল আইডি এবং নেম। প্রত্যেকটাতে দেখো ইমেল আইডি এবং নেম। আর আমরা কি চাইছি যে পুরো আউটপুট, সমস্ত আউটপুটটা দেখতে চাইছি, তাহলে আমাকে পাই লিখে এর নিচে আমাকে লিখতে হবে এমপ্লয়ি আইডি, কমা দিয়ে নেম, তারপরে আমাদের এরকম করে পুরোটা, যেহেতু আমাকে সমস্ত টেবিল 1 বলেছে, টেবিল 1 বলেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বিটা লিখবো না, কারণ টেবিল 1 মানে কি, যেটা টেবিল 1-এর সমস্ত রেকর্ড দেখাতে বলছে, তাহলে জাস্ট আমরা এটা লিখে দেবো।
শুধু আমরা এটা লিখে দিলে আমাদের কাজ হয়ে যাবে, ব্যাস এটা হয়ে যাবে আমাদের এটার অ্যান্সার। একটা জাস্ট সিনট্যাক্স লিখতে বলেছে। আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, টেবিল টু এমপ্লয়ের সমস্ত এমপ্লয়ের নামগুলি শুধু প্রজেকশন অপারেশনের ব্যবহার করে দেখো। তাহলে প্রজেকশন অপারেশন মানে আমরা জানি পাই দিয়ে হবে সেটা, তাহলে কি এটার অ্যান্সারটা হবে পাই। শুধু নাম দেখাতে বলেছে, দেখো এমপ্লয়ির নামগুলো দেখাতে বলেছে, তাহলে এই যে আমাদের নাম, তাহলে নামটা কিসে রয়েছে, নেম অ্যাট্রিবিউট দিয়ে রয়েছে, তাহলে এখানে আমি জাস্ট নেম লিখবো, নেম। এবং কি বলেছে, টেবিল টু বলেছে, টেবিল টু এর শুধু নাম দেখাতে বলেছে, তাহলে আমি শুধু টেবিল টু এর নামটা দেবো বি, যেহেতু এখানে আমার টেবিল টু রয়েছে, বি রয়েছে, সেই যেটা নাম থাকবে সেই হিসাবে দেবে। আচ্ছা বলছে টেবিল ওয়ান এবং টেবিল টু এর মধ্যে ইউনিয়ন অপারেশন সিনট্যাক্সটি লেখো এবং আউটপুট দেখো। তাহলে ইউনিয়ন অপারেশন কীরকম হবে, এ ইউনিয়ন বি, এবং তার আউটপুটটা অবশ্যই তোমরা এরকম টেবিল আকারে ছক আকারে লিখে দেখাবে যে কি আউটপুট রয়েছে, এটা হচ্ছে আউটপুটটা। বেশ সিম্পল, দেখো এগুলো জাস্ট এক লাইন করে লিখেই তোমরা কিন্তু 3 থেকে 4, 5 এই ধরনের মার্কস কিন্তু তোমরা আরামসে তুলে নিতে পারবে, খুব সুন্দর ইজিলি তোমরা তুলে নিতে কিন্তু পারবে। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে আমার কোনো প্রবলেম হয়নি। চলো দেখি নেক্সট, দেখো নেক্সট আরেকটা এরকম রয়েছে, আরেকটা এখানে রয়েছে দেখতেই পাচ্ছ, বলছে নিচের রিলেশনাল অ্যালজেব্রিক অপারেশনগুলো দেখো। এখানেও দুটো টেবিল রয়েছে, স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2। বলেছে উপরোক্ত রিলেশনের মধ্যে সেট ডিফারেন্স অপারেশন সিনট্যাক্স দিয়ে লেখো এবং আউটপুট দেখাও বলেছে। তারপরে ন্যাচারাল জয়েন্ট অপারেশন সিনট্যাক্স, আমরা জানি প্রত্যেকে ন্যাচারাল জয়েন্ট এরকম হয়, সেটার সিনট্যাক্সও দেখাতে হবে এবং আউটপুটটাও দেখাতে হবে। তো এটা আমি আর করে দিলাম না, কারণ আগের দুটো যে করে দিয়েছে আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু অবশ্যই পড়বে ভালো করে। আচ্ছা নেক্সট দেখো ডেটা ডিপেন্ডেন্সি কি। দেখো ডেটা ডিপেন্ডেন্সি বলতে আমরা ডিপেন্ডেন্ট হওয়া মানে কি, ডিপেন্ডেন্ট হওয়া মানে একে অপরের প্রতি নির্ভরশীল হয়ে পড়া। সেখানে ডেটা ডিপেন্ডেন্সি বলতে আমাদের যে টেবিলগুলো থাকে, যেমন ধরো এই একটা টেবিল এই একটা টেবিল, এরকম আলাদা আলাদা যে টেবিলগুলো থাকে, ওই টেবিলগুলোতে কোনো না কোনো কি বা কোনো না কোনো অ্যাট্রিবিউট যদি আরেকটা টেবিলের সাথে, মানে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের যে ডিপেন্ডেন্ট থাকবে সেরকম, যেমন ধরো এখানে আইডি নং একটা রয়েছে, এখানে একটা আইডি নং, এখানে একটা রয়েছে, তার মানে আইডি নংটাই এদের মেন পরিচয়, বা আমাদের যে স্কুলের স্টুডেন্টসরা রয়েছে তাদের রোল নাম্বারটা মেন পরিচয়। তো সেই রোল নাম্বার ওয়াইজই আমরা বিভিন্ন ধরনের আলাদা আলাদা যদি ডেটা থাকেও, ক্লাস 11 বা 12-এর ধরো আলাদা আলাদা টেবিল রয়েছে এবং তাদের মেন কি থাকে, একে অপরের সাথে ডিপেন্ডেন্ট থাকে, যে ডেটা বা অ্যাট্রিবিউটগুলি ডিপেন্ডেন্ট থাকে অন্যান্য টেবিলের সাথে, সেটাকে ডেটা ডিপেন্ডেন্সি বলে। এটা সংখ্যাটা ভালো করে তোমরা বই দেখে পড়ে নেবে, আমি তো আর এখন ওইভাবে তোমাদের বোঝাতে গেলে আমার অনেক অনেক লম্বা চওড়া ক্লাস হয়ে যাবে। এই মুহূর্তে অত লম্বা চওড়া ক্লাস তোমাদের দেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট ভালো করে পড়ে যাবে। আচ্ছা আচ্ছা এই দেখবে ক্যাশক্যাড ডিলিট এবং ক্যাশক্যাড আপডেটের কাজ কি, ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের গুরুত্ব কি, এটি কয় প্রকার ও কি কি, পার্থক্য লেখো। দেখো ডোমেইন ইন্টিগ্রিটি আর রিফারেন্টাল ইন্টিগ্রিটি এগুলো পড়বে, এগুলো বেশ ভালো একটা কোশ্চেন, এগুলো তোমরা দেখে যাবে, বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা 35টা কোশ্চেন আছে, তার মধ্যে এসকিউএল এর কোশ্চেন কিন্তু আমি রাখিনি, কারণ এসকিউএল তোমাদের প্র্যাকটিক্যাল পার্টের একটা কোশ্চেন। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের যেটা আসবে মেন প্র্যাকটিক্যালের, অনেকে ধরো এরকম ছক ঠকগুলো আসবে না তোমাদের, মেন কি আসবে বলো, এর বিভিন্ন স্টেটমেন্টগুলো আসবে এবং তাদের কাজ আসবে, মাঝে মাঝে তাদের সিনট্যাক্সটাও চলে আসতে পারে, সিনট্যাক্সটাও আসতে পারে। ঠিক আছে, তো সেগুলো একটু দেখে যাবে এবং এসকিউএল এর যে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো রয়েছে, যেগুলো থিওরি বেসড কোশ্চেন, সেগুলো একটু তোমরা দেখে যাবে। এই হচ্ছে তোমাদের ডিবিএমএস এর মেন 35টা কোশ্চেন আমি রেখেছি। এখান থেকে তোমরা 15 মার্কস তোমাদের আসবে এবং যে কটা কোশ্চেন রেখেছি তোমরা যারা পড়েছো, মানে পুরো সেমিস্টার 4-এর পুরো সিলেবাসটা তোমাদের কমপ্লিট আছে, তোমরা বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট জায়গা থেকে আমি কোশ্চেনগুলো রেখেছি এবং এখান থেকে তোমরা পড়ে গেলে মানে পুরো 100% তোমরা এখান থেকে কমন টপিক থেকে তোমরা কিন্তু কোশ্চেন পেয়ে যাবে। চলো নেক্সট আমাদের রয়েছে ইউনিট 3 এআই, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখান থেকে তোমাদের 10 থাকবে। এই এআইটাতে পুরো একদম থিওরি বেস তোমাদের একটা টপিক, যেখানে তোমাদের মুখস্থ করার পার্টটা বেশি রয়েছে, কোনো প্র্যাকটিক্যাল বা ম্যাথ বা এরকম ধরনের কোনো ইকুয়েশন টাইপস কিছু নেই, সব তোমাদের প্রত্যেকটা টপিক থাকবে এবং সেগুলো তোমাদের ভালো করে পড়ে যেতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমাদের লাস্ট ইউনিট। দেখো তোমাদের এখান থেকে যেটা করতে হবে, সংজ্ঞাগুলো প্রত্যেকটা টপিক ওয়াইজ সংজ্ঞাগুলো মাস্ট, সংজ্ঞাগুলো দেখে যাবে,
সংজ্ঞাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টপিকের এখান থেকে টিকা আসবে, কাজ আসবে, তো সংজ্ঞাটা দেখে গেলেই বা সেই সম্পর্কে দেখে গেলেই পারবে। দেখো এআই এর সংজ্ঞা উল্লেখ করতে বলেছে, তারপরে তোমার এআই এর সংজ্ঞা বলেছে, 1 সেকেন্ড, তারপরে ব্যবসার কাজে এআই এর দুটি স্কোপ। এখন আমরা জানি এআইটা কতটা ইম্পর্টেন্ট মার্কেটে, আমরা প্রত্যেকেই জানি, এবং আমরা যারা ফোন ইউজ করি 11-12, তোমরা 12 মানে ভালোই তোমরা ফোন সম্পর্কে জানো, এবং এআই সম্পর্কে তো অবশ্যই কোথাও না কোথাও শুনেছো, কিছু না কিছু জানো, এবং এখন তো তোমরা বইতেই পড়ছো, তাহলে অবশ্যই জানবে। খুব ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক এগুলো, আমাদের ফিউচারের জন্য খুব ইম্পর্টেন্ট। এআই এর স্কোপ উল্লেখ করতে বলেছে, তারপরে এআই চালিত চ্যাটবোটের কাজ কি, আচ্ছা টিউরিং টেস্ট কি, খুব ইম্পর্টেন্ট, টিউরিং টেস্টটাও পড়ে যাবে, এটা তোমাদের বইতে খুব জোর গেলে 3-4 লাইনের ডেফিনেশন থাকে, পড়ে যাবে। আচ্ছা বলছে এআই এর জনক কে, এআই এর জনক কে বলো তো? এআই এর জনক হচ্ছে জন ম্যাকার্থি। তোমার জন ম্যাকার্থি হচ্ছে এই এআই এর প্রবর্তক বা জনক যেটা বলে। আচ্ছা এখানে দেখো একটা কোশ্চেন আছে, খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কেন তাকে এআই এর জনক বলা হয়। দেখো জন ম্যাকার্থি হচ্ছে তোমার 1956 সালে 1956-এ ফার্স্ট এআই এর ধারণাটা নিয়ে আসে, বা এআই শব্দটা তিনি নিয়ে আসেন। কোথায় আনেন? একটা আন্দোলনে আনেন, সেটা হচ্ছে তোমরা বইতে পড়বে, ডার্টমাউথ সম্মেলন, ডার্টমাউথ সম্মেলন। এই সম্মেলনে তিনি 1956 সালে ডার্টমাউথ সম্মেলনে তিনি প্রথম এআই শব্দটি সম্পর্কে সবাইকে ধারণা দেয়, বা এআই শব্দটি সেই সম্মেলনে ব্যবহার করেন, এবং সেখানে তিনি বলেছিলেন, প্রথম এই শব্দটি ব্যবহার করেন, এবং সেখানে তিনি বলেছিলেন যে একটি যন্ত্রকে প্রোগ্রামের মাধ্যমে ইন্টেলিজেন্ট মেশিনে পরিণত করবে। মানে প্রোগ্রামস একটা মেশিনের মধ্যে প্রোগ্রাম দিয়ে সেটাকে ইন্টেলিজেন্ট মেশিনে পরিণত করবে, এবং সেখান থেকে এআই এর প্রথম ধারণাটা উঠে আসে, এবং তিনি এই ধরনের ধারণাটা দেওয়ার পরেই অন্যান্য বিজ্ঞানীরা এই এআই নিয়ে বা ইন্টেলিজেন্ট মেশিন নিয়ে কাজ করা শুরু করে, এবং এটাকে আস্তে 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 আপডেট করে। কিন্তু এর প্রথম ধারণাটা কে দিয়েছেন? জন ম্যাকার্থি। এবং কত সালে দিয়েছে? 1956 সালে। এআই থেকে কিন্তু এটা একটা বেশ ভালো একটা কোশ্চেন তোমাদের রয়েছে, এআই থেকে এই কোশ্চেনটা তোমরা স্টার দিয়ে রাখো, এবং অবশ্যই পড়বে। তোমাদের জনককে এটা তো আসবেই, আসতে মানে পারে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এবং কত সালে এটা ইনভেনশন হয়, কোন সম্মেলনে হয়? ডার্টমাউথ সম্মেলনে, এবং সেখানে গিয়ে প্রথম তিনি এই এআই শব্দটি ব্যবহার করেন। এবং সেখানে তিনি কি বলেছিলেন? সেখানে তিনি বলেছিলেন একটি মেশিনের মধ্যে প্রোগ্রামের মাধ্যমে ইন্টেলিজেন্ট মেশিন তৈরি করা, সেই মেশিনটাকে একটা ইন্টেলিজেন্ট মেশিনে পরিণত করবে প্রোগ্রামের মাধ্যমে, এবং সেখান থেকে সবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ছোট ধারণা হয় প্রথম। সেই ধারণার জন্যই, সেইখান থেকেই যেহেতু ধারণাটা হয়, এই জন্যই জন ম্যাকার্থিকে তোমার এআই এর জনক বলা হয়। এবং কেন বলা হয় রিজনটা তো আমি বলেই দিলাম, তোমরা বই থেকে আর একটু পড়ে নেবে, এবং আমি যেটা বললাম তোমরা সেটাও কিন্তু খাতায় লিখে সুন্দর করে নিজেদের মতন সাজিয়ে লিখতে পারো। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা হিউম্যান ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা চ্যাট জিপিটি এবং জিমিনি কি? আচ্ছা প্রত্যেকে আমরা চ্যাট জিপিটি ইউজ করি, জিমিনি এখন প্রত্যেকেই ইউজ করছে, প্রত্যেকে জিমিনি সম্পর্কে মানে অবগত, সবাই জানে আমরা জিমিনি কি ইউজ করছে, বাট ডেফিনেশনটা তোমরা অবশ্যই পড়ে যাবে, এবং এই সম্পর্কে বলতে গেলে ক্লাস শেষ হবে না তোমাদের। তো এখন আমি বলবো না, তবে আমি একটা কথা বলে রাখবো, তোমাদের যদি এই কটা কোশ্চেনের মধ্যে, বা তোমাদের এই পুরো সেমিস্টারে এখনও পরশুদিন পরীক্ষা, শুক্রবার পরীক্ষা, তো সেই পরীক্ষায় যদি কোনো টপিক তোমাদের প্রবলেম হয়, তোমরা প্রত্যেকে সেই টপিকগুলো কমেন্ট করবে। আমি চেষ্টা করব পরীক্ষার আগে সেই টপিকগুলো নিয়ে একটা শর্ট তোমার সংজ্ঞা মতো নিয়ে বা ব্যাখ্যা মতো নিয়ে একটা ক্লাস করা, যাতে তোমাদের লাস্ট মিনিট একটু সুবিধা হয়ে যায়, ঠিক আছে? দেখো সাথে কি রয়েছে? আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বা ANN কাকে বলে? ডিপ লার্নিং বলতে কি বোঝো? NLPর পূর্ণরূপকে, এর প্রয়োজনীয়তা লেখো। মেশিন লার্নিং কাকে বলে?
সুপারভাইজড লার্নিং কাকে বলে, আনসুপারভাইজড লার্নিং কাকে বলে, মেশিন লার্নিংয়ের কার্যপ্রণালী সংক্ষেপে উল্লেখ করে। এগুলো আমি প্রথমেই বলেছি যে সংজ্ঞাটা কিন্তু মাস্ট। এইটা পুরোপুরি তোমাদের থিওরি বেসড একটা চ্যাপ্টার। এখানে তোমরা যা যা ইম্পর্টেন্ট টপিক দেবে সবকটা সংজ্ঞা এবং ব্যাখ্যাগুলো পড়ে নেবো অবশ্যই। নেক্সট দেখো কি রয়েছে, এখান থেকে তোমাদের 25টা আমি কোশ্চেন রেখেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে, 25টা কোশ্চেন রেখেছি এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক থেকে। দেখো চ্যাটবোট কি, একটি উদাহরণ দাও। চ্যাটবোটের কোশ্চেন তোমরা এর আগেও পেয়েছো। দেখো CNN, আমরা এর আগে ANN পেলাম, এবার CNN এর কার্যপ্রণালী। OTPর পুরো নাম কি, ওয়ান টাইম পাসওয়ার্ড, এটা আমরা প্রত্যেকেই জানি এবং এর সংজ্ঞাটা হালকা করে দেখে যাবে। আচ্ছা, অ্যারিথমেটিক ট্রেন্ডিং কাকে বলে, সিরি, অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্টের কাজ কি দেখেছো, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। ভয়েস অ্যাসিস্ট্যান্টের দুটি উদাহরণ দাও, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে বলেছে AI চালিত সিস্টেমগুলি 100% নির্ভুলতার সাথে জালিয়াতি পূর্ণাভাস দিতে পারে না কেন, এটাও একটা ভালো কোশ্চেন, এটা পড়ে যাবে। এটা কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি, এটা একটা ভালো কোশ্চেন। মানে বলেছে AI চালিত যে সিস্টেমগুলি সেগুলো 100% নির্ভুলতার সাথে জালিয়াতি, মানে যে আমাদের যে ক্রাইমগুলো হয় বা ডিজিটাল ক্রাইমগুলো সেগুলোর পূর্বাভাস দিতে পারে না কেন, এটা আবার ভালো কোশ্চেন, তোমরা পড়বে। আচ্ছা, আর্থিক ক্ষেত্রগুলিতে যে রিস্ক শনাক্তকরণে AI এর ভূমিকা সংক্ষেপে উল্লেখ করা। অর্থাৎ আর্থিক ক্ষেত্রগুলো আমাদের যে মানে যে আর্থিক ক্ষেত্রে বা পেমেন্ট বা আমরা অনলাইনে যে সমস্ত ট্রানজাকশান করি বিভিন্ন ব্যাংকিং, এই সমস্ত জায়গায় আমাদের AI এর যে ভূমিকাটা, সেখানে অনেক ঝুঁকি থাকে। আর্থিক ক্ষেত্র মানে সেখানে ঝুঁকি থাকবে, অনলাইনে মানে ঝুঁকি তো আছে, আমরা প্রত্যেকেই জানি। সেখানে AI এর ভূমিকাটা তোমরা পড়ে যাবে। আচ্ছা, নৈতিক কৃত্রিম নৈতিকতায় এথিক্যাল AI বলতে যেটা বোঝো সেটা বাংলায় লেখা রয়েছে। নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে কি বোঝো? আচ্ছা, বায়ার্স কি বা বৈষম্য কাকে বলে, AI এর পক্ষপাতে দুটি উদাহরণ দাও, অর্থাৎ AI এর দুটি উদাহরণ। আচ্ছা, এগুলো পড়বে। সামাজিক বৈষম্যতা বলতে কি বোঝো, AI কিভাবে সামাজিক বৈষম্য সৃষ্টি করে। তারপরে বায়াস বলতে কি বোঝো, AI সিস্টেমে বিভিন্ন প্রকার বায়াসের উদাহরণ দাও। এখান থেকে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক থেকে কোশ্চেনগুলো রাখার, এরপরে তোমাদের আর নেই। প্রত্যেকটা টপিক থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো আমি তোমাদের এখানে রাখার চেষ্টা করেছি। তোমরা প্রত্যেকেই পরীক্ষার আগে অবশ্যই এটা আজকে দেখেই শেষ করে, এবং এই কোশ্চেন তোমাদের সবকটা কোশ্চেন আমি রেখেছি হচ্ছে ইউনিট 1 থেকে রেখেছি 35টা, ইউনিট 2 থেকেও 35টা রয়েছে এবং ইউনিট 3 থেকে রয়েছে 25টা। এই টোটাল এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই কিন্তু দেখে যাবে, ঠিক আছে? তো আজকের জন্য ক্লাসটা এই অবধি। আশা করি তোমাদের পরীক্ষা খুব 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 ভালো হচ্ছে এবং আরও যেগুলো বাকি রয়েছে সেগুলো খুব ভালো করে দেবে। খুব ভালো করে প্রিপারেশন নাও, লাস্ট পরীক্ষা লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমরা কিন্তু অবশ্যই এটা ভালো করে দেখে যাবে। তো আজকে এই অবধি রইলো। তোমাদের যদি কোনো ধরনের কোনো টপিকে কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো সেই সংক্রান্ত ভিডিও খুব তাড়াতাড়ি আনার। চলো, টাটা।